Siasol Raj High School has taken an initiative step to continue learning process during lockdown. As a part of it, I am going to share with you some ideas about tense. We all know that tense is the most important part of English grammar, and if we make our ideas clear, then we can learn English very easily. Here, I try my best to help you. First, look at the chart. Tense. Now, you can question me, what is tense? টেন্সটা কি? দেখো, grammatically it means a set of forms of a verb that indicate the time or completeness of the action expressed by the verb. মানে এই টেন্স মানে হচ্ছে যে ভার্ব বা ক্রিয়াপদ, যেটা আমরা বাংলায় জানি ক্রিয়াপদ, সেটা কখন ঘটছে, সময়টা অথবা সেই কাজটা কখন হয়েছে, এই ইন্ডিকেশন যে ফর্মে দেওয়া থাকে সেটাই হচ্ছে টেন্স। বোঝা গেছে? বেশ। টেন্স ইজ নাও ডিভাইডেড ইন্টু 3 ক্যাটাগরিজ: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এগেন, present tense is divided into 4 more categories: simple or indefinite tense, continuous tense, perfect tense, perfect continuous tense. পাস্টের ক্ষেত্রেও কিন্তু সে একইভাবে 4টে ভাগে ভাগ করা হচ্ছে: সিম্পল অর ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও সে একই: সিম্পল অর indefinite, continuous, perfect, continuous. আমরা আজকে কি করব? আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স এবং সিম্পল ফিউচার টেন্স কোথায় ব্যবহার হয় সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। এইখানে দেখো, আমি কতগুলো জায়গা বা সিচুয়েশনের কথা এখানে লিখেছি, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গা, হোয়ার উই শুড ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রথমে দেখ, টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে যে কোনো একটা কাজ যেটা কারো হ্যাবিটের মধ্যে আছে বা তার একটা অভ্যাস, বা কোনো কাজ রেগুলারলি হয়, কোনো কাজ রিপিটেডলি হয় বা সবসময় হয়, এই সব ক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করে থাকি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সটা ব্যবহার করে থাকি। আমি দুটো উদাহরণ দিয়েছি, দেখো। দ্য কক ক্রোজ ইন দ্য মর্নিং, সকালবেলায় কে ডাকে? কক, মোরগ ডাকে। ক্রোজ হিয়ার ইন্ডিকেট সিম্পল প্রেজেন্ট টেন্স। আই গো টু স্কুল এভরি ডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। দিস ইজ মাই হ্যাবিট, আমার এটা হ্যাবিট, তাই আমি লিখেছি আই গো টু স্কুল। পরের ভাগে যাচ্ছি, দেখো, টু এক্সপ্রেস জেনারেল ট্রুথ। কতগুলো ঘটনা থাকে যেটা সত্য, সেটাকে কেউ ব্রেক করতে পারে না, সেগুলোকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। সেই জিনিসগুলোকে আমরা কিন্তু এই সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমেই প্রকাশ করে থাকি। উদাহরণটি দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। কখন কি এটা হয়? দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ? নেভার। কখনোই সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাই আমি লিখেছি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পরের উদাহরণটা দেখো, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। সবাই আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াসে জল বরফে পরিণত হয়। ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। বোঝা গেছে? তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আমরা থার্ড পয়েন্টে যাচ্ছি, ইন ভিভিড ন্যারেটিভস অ্যাজ সাবস্টিটিউট ফর দ্য সিম্পল পাস্ট। কোনো ঘটনা অতীতে ঘটে গেছে, মানে পাস্টে ঘটে গেছে, কিন্তু সেটাকে আমরা যখন
স্পষ্ট, মোর ভিভিডলি আমরা এক্সপ্রেস করতে চাই, তখন আমরা এই টেন্সটা ব্যবহার করে থাকি। কোনো ঘটনা যখন পাস্টে ঘটেছে তাহলে পাস্ট লেখাই ভালো, কিন্তু আমরা যদি সেটাকে স্পষ্টভাবে প্রকাশ করতে চাই তাহলে এই টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন দেখো, উদাহরণ দেখো, আলেকজান্ডার ইনভেডস ইন্ডিয়া। প্রায় 2000 বছর আগে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। কাজটা 2000 বছর আগে হয়ে গেছে, তাহলে সেটা অতীত, কিন্তু আমি লিখছি এখানে ইনভেডস, মানে আক্রমণ করেছে। তাহলে এই সব ক্ষেত্রে দেখো ভিভিড ন্যারেটিভস যখন আমরা মানে স্পষ্ট করে বলতে চাইছি তখন অতীতের ঘটনা, তখন আমরা এই টেন্সটা ব্যবহার করছি। আর একটা দেখো, আকবর ফেসেস দ্য রাজপুতস। আকবর, মুঘল সম্রাট আকবর, দ্য গ্রেট আকবর, তিনি রাজপুতকে ফেস করেছিলেন। ফেসেস, নট ফেস্ট, আমি এখানে ফেসেস লিখেছি। কী জন্য না, ন্যারেটিভটাকে ভিভিড করার জন্য, স্পষ্ট করার জন্য। পরেরটা দেখো, টু এক্সপ্রেস এ ফিউচার ইভেন্ট দ্যাট ইজ এ পার্ট অফ দ্য ফিক্সড টাইম টেবিল অর ফিক্সড প্রোগ্রাম। ফিউচার মানে ভবিষ্যৎ, কোনো একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে, নট ইয়েট কমপ্লিটেড, এখনও কিন্তু ঘটনাটা ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, তাহলে ফিউচার টেন্স ব্যবহার করা ভালো। তা নয়, যেই সব ক্ষেত্রে কি হয় যে টাইমটা ফিক্সড করা আছে, ভবিষ্যতে ঘটবে কিন্তু টাইমটা ঠিক করা আছে, সেই সব ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। উদাহরণ দেখো, দ্য ট্রেন লিভস অ্যাট 7:30। ট্রেনটা কখন ছাড়বে? ছাড়বে 7:30টার সময়, এখনও ছাড়েনি, কিন্তু এটা একটা ফিক্সড টাইম টেবিলের অন্তর্গত, তাই আমি এখানে লিভস কথাটা ব্যবহার করেছি। আই স্টার্ট মাই নিউ জবস টুমরো। আমি আগামীকাল নতুন কাজ শুরু করিনি এখনও, কিন্তু এটা ফিক্সড হয়ে আছে, ওই জন্য আমি স্টার্ট কথাটা লিখেছি। আই শ্যাল স্টার্ট লিখিনি, বা দ্য ট্রেন উইল লিভ কথাটা লিখিনি। পরেরটা দেখো, ইন এক্সক্লামেটরি সেন্টেন্স বিগিনিং উইথ হিয়ার অর দেয়ার। এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা আগে পড়েছি, জানি যে বিস্ময়সূচক বাক্য, হঠাৎ করে অবাক হয়ে যাওয়া বা একটা সাডেনলি একটা সারপ্রাইজ হয়ে যাওয়া, সেইগুলো এই এক্সক্লামেটরি সেন্টেন্সে অন্তর্গত। আমি অনেকবার বলেছি যে কি দেখেছি না, একটা ইন্ডিকেশন থাকে লাস্টে যে একটা দাড়ি তারপর পুটকি, যেটা মিনস করে যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হিয়ার আর দেয়ার এই শব্দ দিয়ে যদি কোনো সেন্টেন্সগুলো শুরু হয় তো সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা। যেমন, হিয়ার কামস মাই ফ্রেন্ড, আমার বন্ধু এসেছে। হিয়ার গোজ আওয়ার বাস, বাসটা চলে গেল রে। তাহলে সেইখানে দেখো বিস্ময়সূচক বা এক্সক্লেমেটরি, অ্যান্ড উই ইউজ দিস টাইপ অফ টেন্স। এবারে আমরা নেক্সট পেজে যাচ্ছি। আরও কতগুলো নিয়ম আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটু বেশি নিয়মগুলো থাকে, একটু আমাদেরকে মনে রাখতে হয়। পাস্ট বা ফিউচারের ক্ষেত্রে খুব বেশি থাকে না, ইট উইল বি ইজি ফর আস। দেখো, 6 নাম্বার যে সেটা হচ্ছে কন্ডিশনাল ফিউচার, মানে একটা কাজ আমি যদি করি তাহলে একটা ঘটবে, কন্ডিশন, সেসব ক্ষেত্রে এই টেন্সটা ব্যবহার করা হয়। কেমন লেখা আছে দেখো, উদাহরণ আমি কাছে আনি। আই শ্যাল গো টু হিজ হাউস ইফ হি কামস হিয়ার। সে যদি এখানে আসে, এটা হচ্ছে কন্ডিশন, তাহলে কি হবে? আমি যাব, আই শ্যাল গো। বাট তার আগে কীটা হতে হবে? ইফ হি কামস, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইফ হি কামস। পরের উদাহরণটা দেখো, ইফ ইট রেন্স উই শ্যাল গেট ওয়েট। যদি বৃষ্টি হয়, কন্ডিশন, তাহলে আমরা ভিজে যাব। তাহলে এই যে রেন্স আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম। পরেরটা কিন্তু ফিউচারে হচ্ছে, শ্যাল হচ্ছে। পরেরটা দেখো, এখানে শ্যাল গো হচ্ছে, এটা শ্যাল গেট বা শ্যাল গো হচ্ছে, কিন্তু প্রথমে যেটা কন্ডিশনটা সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি।
পরেরটা দেখো, টু এক্সপ্রেস এ সিরিজ অফ ইভেন্টস অ্যান্ড series of events and নেক্সট দেখো, টু এক্সপ্রেস এ সিরিজ অফ ইভেন্টস অ্যান্ড ইনস্টিড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে যে যখন কোনো ঘটনা, যেমন মনে করো ক্রিকেট ম্যাচে বা ফুটবল ম্যাচে ঘটনাগুলো পরপর ঘটে যায়, একটার পর একটা ঘটে যায়, বা কোনো একটা আমরা জিনিস তৈরি করছি তখন একটার পর একটা ঘটে যায়, তাহলে উই শুড ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। কিন্তু তা না করে আমরা সেখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করি। যেমন উই টেক এ কেটেল অফ ওয়াটার অ্যান্ড বয়েল ইট অ্যান্ড অ্যাড সাম টি অ্যান্ড অ্যাড সুগার অ্যান্ড দেন উই মেক টি। তাহলে ঘটনাগুলো পরপর ঘটছে, কিন্তু আমি প্রেজেন্ট ইনডিফিনাইটে এইটা ব্যবহার করছি। বিশেষ করে আমাদের দেখো অনেক সময় থাকে যে কোনো জিনিস তৈরি করা, সেগুলো প্রসেসগুলো আমাদেরকে লিখতে হয়, আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি। তারপর উদাহরণটা দেখো, কোহলি হিটস দ্য বল অ্যান্ড স্কোরস 6, হিট করলো 6 করলো, হিটস স্কোরস, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না ব্যবহার করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করছি। পরেরটা দেখো, টু ইন্ট্রোডিউস কোটেশনস, বিখ্যাত অথবা কুখ্যাত মানুষেরা অনেক সময় বিভিন্ন কথা বলে থাকেন যেগুলো খুব আমরা সবাই জানি বা সেগুলো খুব বিখ্যাত, সেইগুলো যখন আমরা বলতে চাইব, সেই ফেমাস পারসনস আর নো মোর ইন দ্য আর্থ, তারা আর বেঁচে নেই, কিন্তু তাদের কথাগুলো যখন আমরা বলতে যাব তখন আমরা এই টেন্সটা ব্যবহার করি। দেখো এখানে উদাহরণ দিয়েছি, কিডস সেজ এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। কিডস মানে হচ্ছে বিখ্যাত ইংলিশের কবি, তিনি অনেক দিন আগে মারা গেছেন, কিন্তু তিনি যে একটা কথা বলেছিলেন, এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, এটা আমরা খুব বিখ্যাত কথা, সেটা আমরা প্রকাশ করার জন্য এখানে লিখলাম সেজ, মানে বলেছেন। নেতাজি সেজ ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন। নেতাজিকে আমরা জানি সুভাষচন্দ্র বোস, তো তিনি তার বিখ্যাত কথা, ফ্রিডম ইজ নট গিভেন, ফ্রিডম কেউ কাউকে, স্বাধীনতা কেউ কাউকে দেয় না, ইট ইজ টেকেন, ছিনিয়ে নিতে হয়। যেটা বিখ্যাত কথা সেটা এক্সপ্রেস করার জন্য আমি এখানে সেড না লিখে সে লিখেছি। উনি তো বলেছিলেন, কিন্তু আমি এখানে সেজ লিখলাম। বোঝা গেছে? বিখ্যাত কোটেশনগুলোকে যখন আমরা এক্সপ্রেস করছি তখন প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করছি। পরেরটা দেখো, নন প্রোগ্রেসিভ ভার্বস, মানে কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করা যায় না, কাজটা হচ্ছে, কাজটা চলছে, এরকমভাবে প্রকাশ করা যায় না, সেগুলোকে নন প্রোগ্রেসিভ ভার্ব বলে। এক্সাম্পল, সি, ফিল, হিয়ার, ওয়ান্ট, উইশ, বিলিভ, এরকম লাইক। কিন্তু এগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রকাশ করা যায় না, আমাদেরকে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইটে প্রকাশ করতে হয় যদি আমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি। যেমন, আই লাইক দিস কেক ভেরি মাচ, এখানে আই এম লাইকিং হবে না, ইট ইজ রং ইংলিশ। আই বিলিভ ইউ, আই এম বিলিভিং ইউ ইজ নট রাইট। ওকে, তাহলে এই গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিম্পল প্রেজেন্ট টেন্সটা কখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। দেখো, সিম্পল পাস্ট টেন্সটা আমরা কখন ব্যবহার করব, একটু আমি কাছে টেনে নিই। দেখো, টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাকশন completed in the past occurs with adverb of time. কোনো কাজ, কোনো অ্যাকশন অতীতে হয়ে গেছে, এখন সেটা আমরা সেটা বলছি, কিন্তু কাজটা অতীতে হয়ে গেছে। আমি সেটা কী দেখে বুঝবো, যে সেখানে কিছু একটা টাইমের ইন্ডিকেশন থাকবে যেটা পাস্টে বা অতীতে। আমি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সি লেফট দ্য স্কুল লাস্ট ইয়ার, সে
স্কুল ছেড়ে চলে গেছে কখন? লাস্ট ইয়ার মানে গত বছর, মানে অতীতের ঘটনা। লাস্ট ইয়ার কথাটা তাহলে কি? ওটা অ্যাডভার্ব অফ টাইম, সময়টাকে বুঝিয়ে দিচ্ছে। কখনকার সময়? অতীতের সময়। যদি অতীতের সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা এই সিম্পল পাস্ট টেন্সটা ব্যবহার করি। সি লেফট দ্য স্কুল লাস্ট ইয়ার। নেক্সট উদাহরণটা দেখো, ইয়েস্টারডে আই ওয়াচড এ মুভি। গতকাল মানে অতীতে আমি একটা সিনেমা দেখেছি, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। কখন? না, অতীতে। তাহলে এই ইয়েস্টারডে কথাটা ইন্ডিকেট করছে যে আমাকে এই টেন্সটা ব্যবহার করতে হবে। আই ডু নট ইউজ ওয়াচড, বাট ওয়াচড ইডি যোগ করলাম, পাস্ট টেন্সে ব্যবহার করলাম। এখানেও সি লেফট করেছি, সি লিভস আমি করিনি। সিম্পল পাস্ট টেন্সটা আমি ব্যবহার করলাম। পরেরটা দেখো, উইদাউট অ্যান অ্যাডভার্ব অফ টাইম দো টাইম ইজ ইমপ্লয়েড অর ইন্ডিকেটেড। অনেক সময় টাইমটা উল্লেখ করা থাকে না, সেন্টেন্সের মধ্যে সেটা লেখা থাকে না বা বলা থাকে না, কিন্তু তার একটা ইন্ডিকেশন থাকে বা সেটা বোঝা যায়। আমরা উদাহরণ দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আই ডিড নট স্লিপ ওয়েল। আমি ঘুমোইনি। কখন ঘুমোইনি? লাস্ট নাইটটা ইন্ডিকেট করা হচ্ছে, তাই আমি এখানে ডিড শব্দটা ব্যবহার করেছি। পরের উদাহরণটা দেখো, হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন দিল্লি। সে তার শৈশব, যেটা অতীতে, সেটা অতীত যেটা হয়ে গেছে সেই বা পেরিয়ে গেছে, সেটা সে কোথায় কাটিয়েছে? দিল্লিতে। তাই জন্য আমি স্পেন্ট না করে স্পেন্ট করেছি। থার্ড দেখো, হ্যাবিচুয়াল অ্যাকশন ইন দ্য পাস্ট। কোনো কাজ অতীতে অভ্যেস ছিল বা রেগুলার করা হতো, সেই রকম যখন বোঝানো হয় তখন সিম্পল পাস্ট টেন্সটা আমরা ব্যবহার করে থাকি। হি ইউজ টু কাম হিয়ার এভরি ডে। সে প্রত্যেক দিন এখানে আসতো। ইউজড টু কাম হিয়ার, সে তার অভ্যেস ছিল, হ্যাবিট ছিল। সি স্টাডিড মেনি আওয়ার্স এভরি ডে। প্রত্যেক দিন সে অনেক সময় পড়তো, তাহলে তারও এটা অভ্যেস ছিল, হ্যাবিট ছিল, ওই জন্য স্টাডিড আমি করেছি। তাহলে আমরা এখানে দেখলাম তিনটে উদাহরণ বা তিনটে জায়গা where we should use simple past tense. আমরা নেক্সট পেজে চলে যাই। এখানে সিম্পল ফিউচার টেন্সটা কখন ব্যবহার করব সেটা আমরা দেখব। সিম্পল ফিউচার টেন্সটা টু এক্সপ্রেস দ্য ফিউচার অ্যাজ ফ্যাক্ট। কোনো ঘটনা যেটা ফিউচারে ঘটবে, দেয়ার ইজ নো কন্ট্রোল অফ আস ইন ইট, সেটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, এটা ঘটবেই, সেই ক্ষেত্রে আমরা এটা সিম্পল ফিউচার টেন্সটা ব্যবহার করে থাকি। যেমন আই শ্যাল বি ইন ক্লাস 8 নেক্সট ইয়ার। পরের বছর আমি কোন ক্লাসে উঠব? ক্লাস 8-এ উঠব। তাহলে আই শ্যাল বি। পরেরটা দেখো, উই উইল নো আওয়ার রেজাল্ট ইন এ উইক। এক সপ্তাহের মধ্যে আমরা জেনে যাব, এখনও জানিনি কি রেজাল্ট। সেক্ষেত্রে দেখো উই উইল নো করেছি, উই নো আমরা করিনি, উই উইল নো ফিউচার ক্ষেত্রে। পরেরটা দেখো, টু টক অ্যাবাউট হোয়াট উই থিঙ্ক অর বিলিভ উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। আমরা ভাবছি অথবা আমরা বিশ্বাস করি অথবা আমরা এক্সপেক্ট করি কোনো একটা ঘটনা অতীতে ঘটবে, এখনও ঘটেনি। সেক্ষেত্রে উদাহরণটা দেখলে বোঝা যাবে, আই থিঙ্ক হি উইল কাম আউট সাকসেসফুল ওয়ান ডে। আমার মনে হয় যে সে একদিন না একদিন সাকসেসফুল হবেই। তাহলে সেক্ষেত্রে আমি লিখেছি হি উইল কাম আউট, আমি লিখিনি যে হি কামস আউট। ঠিক আছে, আমি এখানে ফিউচার টেন্স ব্যবহার করেছি। পরেরটা দেখো, আই এম শিওর দ্যাট ইট উইল রেন টুডে। আমি শিওর যে বৃষ্টি হবেই।
সেক্ষেত্রে দেখো ইট উইল রেন টুডে, বৃষ্টি হবে, ভবিষ্যতে হবে, কিন্তু আমি এটা শিওর হয়েছি। তাই শিওর কথাটা যখন আই অ্যাম শিওর করেছি, এটা প্রেজেন্ট টেন্সে লিখলাম, কিন্তু পরের ভার্বটা আমি কিন্তু ফিউচার টেন্সে লিখলাম উইল রেন। মানে কোনো একটা ঘটনা আমি ভাবছি যে ঘটবে, ভাবছি যখন লিখছি তখন সেটা আমি প্রেজেন্ট ইনডিফিনিটে লিখছি, আর ঘটবে যেটা সেটা ফিউচারে লিখছি। থার্ড দেখো, when we decide to do something at the time of speaking, কোনো ঘটনা একটা যখন আমি কোনো ঘটনা কি বলবো যে বলছি কিন্তু আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি বলছি কিন্তু আমি ডিসিশন নিয়ে নিয়েছি, বলছি মানে প্রেজেন্ট টেন্সে, কিন্তু আমি ডিসিশন নেওয়া হয়ে গেছে, যে ডিসিশন নেওয়া হয়ে গেছে সেইটা হবে সিম্পল ফিউচার টেন্সে। যেমন ইট ইজ রেনিং, বৃষ্টি পড়ছে, আই উইল টেক, নট আই টেক, আমি লিখলাম আই উইল টেক অ্যান আমব্রেলা, আমি আমব্রেলা নেব, কিন্তু আমি ডিসিশন অলরেডি হ্যাজ বিন টেকেন। আই উইল গো টু মার্কেট, আমি মার্কেটে যাব, আই হ্যাভ টেকেন দ্য ডিসিশন, তাই উইল গো লিখলাম। পরেরটা দেখো, ইনস্ট্রাকশনস থ্রু কোশ্চেন্স, কোনো ইনস্ট্রাকশন কাউকে দেওয়ার জন্য আমরা ফিউচার টেন্সে এই ফর্মটা ব্যবহার করে থাকি। যেমন উইল ইউ বি কোয়াইট, তুমি একটু চুপ করবে, উইল ইউ বি কোয়াইট, এখানে ফিউচার টেন্সটা আমরা ব্যবহার করলাম। বা উইল ইউ গেট মি এ পেন, তুমি আমাকে একটা পেন দেবে, আমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেক্ষেত্রে আমি সিম্পল ফিউচার টেন্সটা ব্যবহার করছি। বেশ, আমরা পরের পেজে চলে যাই। দেখো এখানে আমি 3টে চার্ট করেছি, যে চার্টের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা কেমনভাবে ব্যবহার করব, সিম্পল পাস্ট টেন্সটা কেমনভাবে ব্যবহার করব, সিম্পল ফিউচার টেন্সটা আমি কেমনভাবে ব্যবহার করব। হাউ উইল উই ইউজ ইট, বা কী ফর্মে হবে, হোয়াট উইল বি দ্য ফর্ম। দেখো আমি এখানে ভাগ করি, দেখো সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন। এরপরে আমরা জানি একবচন আর বহুবচন কাকে বলে। ফার্স্ট পার্সনে একবচনে কী হয় আই, প্লুরালে কী হয় উই, সেকেন্ড পার্সন ইউ, ইংলিশের ক্ষেত্রে তুমি তোমরা একটা ইংলিশ, সেটা হচ্ছে ইউ। থার্ড পার্সন সে, ছেলে হলে সে, মেয়ে হলে সি, হি, ছেলে হলে হি, মেয়ে হলে সি অথবা ইট, যে কোনো একজনকে বোঝায়। তার সঙ্গে প্লুরাল কী হয় তখন সেক্ষেত্রে দে, তারা, সে তারা, আমি আমরা, তুমি তোমরা, সে তারা, বাংলায় আমরা পড়েছি তাই না, ইংলিশের ক্ষেত্রেও সেই একই। কিন্তু এখানে যদি কোনো একটা ভার্ব নিই, কোনো একটা ক্রিয়াপদ নিই, সেই ক্রিয়াপদটা কী ফর্মে ব্যবহার হবে সেইটা আমরা এখানে দেখব। যদি আই থাকে, আমি মনে করো নিলাম একটা ভার্ব ডু, বেশ, তাহলে আই ডু, আই ডিডও হবে না, আই ডাজও হবে না, আই উইল ডু হবে না, আই ডু হবে। আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু, হি অর সি অর ইট ডাজ, অ্যান্ড দে ডু। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, খুব ইম্পর্ট্যান্ট একটা থিং, যেটা আমরা প্রায়ই ভুল করে থাকি, কিন্তু আমরা যদি একবার বুঝে যাই আর আমার মনে হয় না এটা ভুল হবে। দ্যাট ইজ দিস পার্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, এই যে ডাজ। আমি বাকি সব জায়গায় দেখো ডু লিখেছি, কিন্তু এখানে ডাজ লিখলাম, ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে, কোথাও এস যোগ হয়, কোথাও ইএস যোগ হয়। আমাদেরকে মনে রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, আমরা প্রায়ই এটা ভুল করে থাকি, সো উই শুড বি কেয়ারফুল।
নেক্সট আমি ওই ডু ভার্বটাই সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কেমনভাবে ব্যবহার হয় সেটা দেখিয়েছি। দেখো সেই একই ছক, সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি, সি, ইট যদি থাকে থার্ড পার্সনে, বা যে কোনো নাম একজন যদি থাকে তাহলে সেক্ষেত্রে থার্ড পার্সন হবে, সেখানে ডিড আর দে ডিড। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না, সবাই ডিডই ব্যবহার করছি। ডিডটা কি না, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম, পাস্ট টেন্সের ফর্ম হচ্ছে ডিড, তাই আমরা ডিডটাকে এখানে কিন্তু সব জায়গাতেই ডিডটাই একই ফর্মে ব্যবহার করছি, এখানে কোনো চেঞ্জ নেই। লাস্টে দেখো সিম্পল ফিউচার টেন্স, এখানে কী করছি, শ্যাল বা উইল সামনে ব্যবহার, ভার্বের সামনে ব্যবহার করে আমরা সিম্পল ফিউচার টেন্সটা প্রকাশ করছি। আই শ্যাল ডু, উই শ্যাল ডু, আয়ের সঙ্গে আর উইয়ের সঙ্গে শ্যাল হয়, যদিও বর্তমানে উইলটা খুব বেশি আয়ের সঙ্গে ব্যবহার হয়। ইউ উইল ডু, ইউ উইল ডু, হি অর সি বা ইট উইল ডু, আর দে উইল ডু। ঠিক আছে, তাহলে কোথায় শ্যাল ব্যবহার হচ্ছে, উইল ব্যবহার হচ্ছে, এইটা আমাদের একটু মনে রাখলেই কিন্তু সিম্পল ফিউচার টেন্সটা আমরা ঠিকঠাক ব্যবহার করতে পারবো। তাহলে আবার দেখো এখানে এই ক্ষেত্রেও কিন্তু ওই ডু ভার্বে কোথাও চেঞ্জ হয়নি, সব জায়গাতেই ডু। আগেরটাতে দেখো সব জায়গাতেই সিম্পল পাস্ট টেন্সে ডিড আছে, এইখানেও সব জায়গাতে ডু আছে, শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে। এই ডুয়ের ক্ষেত্রে ইএস যোগ হয়েছে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এটা আমাদেরকে বারবার ভুল হয় মনে রাখতে হবে, ঠিকঠাক ব্যবহার করতে হবে। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, একদম লাস্টে আমি এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি এক্সারসাইজ তোমাদের করার জন্য, যে কোন ভার্বগুলো বসবে, চুজ দ্য কারেক্ট ভার্ব। তোমরা এটা দেখে নিয়ে নিজেরা করবে, তাহলে তোমাদের অনেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার টেন্স কোথায় ব্যবহার হয় সেটা সম্বন্ধে। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরো টেন্সের জিনিসগুলোকে আরও কভার করার জন্য। টিল দেন, থ্যাংক ইউ।